আজকের গল্পটি শুরু হয় একদম ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাওয়া একটা পৃথিবীকে দেখিয়ে। এখানে মাত্র অল্প কিছু মানুষই বেঁচে আছে, আর যে গুটি কয়েক মানুষ বেঁচে আছে তারা সবাই গাড়ির মতো একটা মুভিং কান্ট্রিতে আছে। মানে প্রতিটা দেশ এখানে কেমন যেন এক একটা গাড়ি, পুরো দেশটাকেই এক জায়গায় থেকে আর এক জায়গায় মুভ করা যায়। আর এই গাড়িগুলোর মধ্যে সব থেকে বড় মুভিং সিটির নাম হলো লন্ডন। লন্ডন সিটির কমান্ডারের নাম হলো ট্রেডিয়াস। আর এরপরে ট্রেডিয়াস তার দলের প্রত্যেকটা সদস্যকে ডেকে বলে যে একটা ছোট্ট সিটি দখল করতে, আর তারা এই ছোট্ট শহরটাকে দখল করে তাদের থেকে সব খাবার এবং মূল্যবান জিনিসগুলো নিয়ে নিতে চায়। তো এরপর পুরো লন্ডন সিটি তো গাড়ির মতো করে ওই ছোট্ট শহরটাকে ধাওয়া করছিল। আর ঠিক তখনই আমরা ওই ছোট্ট শহরটাতে একটা মুখ ঢাকা মেয়েকে দেখতে পাই। ওই ছোট শহরটার স্পিড ছিল অনেক স্লো, তাই লন্ডন সিটি তাদের একটা গেট খুলে ওই ছোট্ট শহরটাকে তাদের মধ্যেই ঢুকিয়ে নেয়। এরপর ওই শহর থেকে সমস্ত রসদ মানে তাদের সমস্ত সম্পদ নিয়ে মানুষগুলোকে বের করে দিয়ে ছোট্ট শহরটাকে একটা ইঞ্জিনের মধ্যেই ফেলে দেয়, যাতে করে তারা ছোট্ট শহরটাকে পুরো পুড়িয়ে ফেলতে পারে আর এই বিশাল লন্ডন সিটির পাওয়ার সোর্সকে আরো বেশি বৃদ্ধি করতে পারে। এরপরেই আমরা ওই ছোট্ট শহরটার মানুষগুলোকে দেখতে পাই। ওই মানুষগুলো তো ভেবেছিল লন্ডন সিটির মানুষরা হয়তোবা তাদেরকে মেরে ফেলবে, কিন্তু এখানে সেরকম কিছুই ঘটে না। উল্টো লন্ডন সিটির মানুষরা তাদেরকে আরো এখানে কাজও দিতে চায়। তো এরপর আমরা দেখতে পাই ওই ছোট্ট শহরের সব মানুষকে একত্রে এক জায়গায় জড়ো করা হয়েছে। সেখানে ট্রেডিয়াস এসে তাদের সবাইকে উদ্দেশ্য করে ভাষণ দেয় যে আপনারা আজ থেকে এখানেই থাকবেন, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই শহরের মানুষরা এখানে যেমনভাবে বসবাস করে আপনারাও ঠিক তেমনই থাকবেন। আর এরপরে আমরা টম নামের একটা ছেলেকে দেখতে পাই, যার সমস্ত পুরাতন জিনিসপত্র কালেক্ট করতে অনেক বেশি ভালো লাগে, মানে এক প্রকার শখ আর কি। এমনকি সে হিস্ট্রি এবং টেকনোলজিতেও অনেকটা এক্সপার্ট। আর তার কাছে এসে লন্ডন সিটির কমান্ডার মানে ট্রেডিয়াসের মেয়ে জানতে চায় যে আচ্ছা বলো তো আমাদের পৃথিবী কিভাবে ধ্বংস হয়েছিল আর কেনই বা আমরা আজকে এখানে বসবাস করছি। তখন টম তাকে উত্তর দেয় যে আমাদের পৃথিবীতে আগে আমরা মাটিতেই বসবাস করতাম, কিন্তু এই পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে মেডুসা নামের একটা অস্ত্রের কারণে। এটা একটা কোয়ান্টাম বা পারমাণবিক অস্ত্র, যেটা মাত্র 60 মিনিটে পুরো পৃথিবীটাকে ধ্বংস করে ফেলেছিল। আর যারা এই অস্ত্রের হাত থেকে বেঁচে গিয়েছিল তারা নিজেদেরকে বাঁচানোর জন্যই এরকম মুভিং সিটিগুলো তৈরি করেছে। আর তুমি কি জানো বিভিন্ন দেশের মানুষ কিন্তু এখন এই মুভিং সিটিতেই থাকে, তাই আমরাও আমাদের লন্ডন সিটিকে এরকম মুভিং সিটি বানিয়ে ফেলেছি। তবে এখনো কিন্তু কিছু মানুষ রয়েছে যারা সে পুরানোভাবেই জীবনযাপন করছে, মানে মাটিতে আর কি। আর আমরা এরকম মুভিং সিটিতে বসবাস করছি, তারা এটার পুরোপুরি বিরুদ্ধে, এমনকি তারা আমাদের তাদের শত্রু বলেও মনে করে। তো এরপরই টম ওই ছোট্ট মুভিং সিটি থেকে কয়েকটা জিনিস পেয়েছিল, সেইগুলোকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখছিল। আর তখন সেখানে ট্রেডিয়াস চলে আসে। সে টমকে তার কাজের জন্য অভিনন্দন জানায় আর টমকে বলে যে আমার জানা মতে তুমি তো পাইলট হতে চেয়েছিলে, বিমান চালানোর জন্য তুমি ট্রেনিংও নিয়েছিলে, তাহলে তুমি পাইলট হওয়া বাদ দিয়ে এরকম রিসার্চ করা শুরু করলে কেন? তখন টম বলে যে পরিস্থিতির কারণে আমার পাইলট হওয়ার স্বপ্ন ছেড়ে দিতে হয়েছে, তবে আমি যে এই কাজে খুশি না তেমনটা কিন্তু নয়, আমার এরকম কাজ করতে ভালোই লাগে। এরপরে আমরা সেই মাস্ক পরা মেয়েটাকে দেখতে পাই। এই মেয়েটা মূলত কমান্ডারকে মারার জন্য তার হাতের ভেতরে অনেক আগে থেকে একটা চাকু লুকিয়ে রেখেছিল। এরপর আস্তে আস্তে ওই ভিড়ের মধ্য দিয়ে কমান্ডারকে মারতে এগিয়ে আসে, কিন্তু টম এটা আবার দূর থেকেই দেখে ফেলে আর মেয়েটাকে আটকাতে যায়, কিন্তু সে প্রথমে পারে না, কারণ ওই মেয়েটির সঙ্গে সঙ্গে তখন কমান্ডারের পেটে চাকু ঢুকিয়ে দেয়। আর তখন ওই মেয়েটি বলে যে এটা আমার মায়ের প্রতিশোধ। আর সঙ্গে সঙ্গে সে এটাও বলে যে আমি হচ্ছি হেস্টার শো, চিনতে পেরেছ? এই নাম শোনার সঙ্গে সঙ্গে তো কমান্ডার ভয়ঙ্করভাবে ওই মেয়েটার দিকে তাকিয়ে থাকে। আর এরপর ওই মেয়েটা যখন কমান্ডারকে আর একবার চাকু মেরে মৃত্যুটা নিশ্চিত করতে যাবে, ঠিক তখনই টম এসে তাকে আটকে দেয়, কিন্তু মেয়েটি তখন টমকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়। তবে টমও তো ছেড়ে দেওয়ার পাত্র নয়, সে মেয়েটিকে ধাওয়া শুরু করে। আর সঙ্গে সঙ্গে তো কমান্ডাররা ওই আহত শরীর নিয়ে মেয়েটির পিছনে ধাওয়া করে। মেয়েটি তখন ওখান থেকে কোনোভাবে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সে পালাতে পালাতে লন্ডন সিটির যে ম্যানহোলটা আছে সেখান থেকেই পড়ে যেতে লাগে। কিন্তু টম তখন তার হাতটা ধরে ফেলে আর মেয়েটাকে এই যাত্রার মতো বাঁচিয়ে নেয়। কিন্তু তখন ওই মেয়েটি টমকে বলে যে তোমরা তোমাদের কমান্ডারকে যত ভালো মানুষ মনে করো বা সে তোমাদের সামনে যেরকম ভালো মানুষই দেখায়, সেটা কিন্তু মোটেও সত্যি নয়। তার মুখোশের আড়ালে লুকিয়ে আছে একটা কুৎসিত মানুষ। তুমি কি জানো সে আমার মাকে খুন করেছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটা টমের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ওই ম্যানহোলের মধ্যেই পড়ে যায়।
আর এই ম্যানহোলের মধ্যে দিয়ে মূলত লন্ডন সিটির সমস্ত আবর্জনা মাটিতে গিয়ে পৌঁছাতো। তার মানে এখন মেয়েটি লন্ডন সিটির বাইরে বের হয়ে গিয়েছে। আর ততক্ষণে সেখানে কমান্ডারও পৌঁছে যায়। টম তখন তাকে বলে যে আমি জানি না স্যার, মেয়েটি কেমন যেন আবল তাবল বলছিল, মেয়েটি আপনাকে খুনি বলছিল। সে আরো বলে যে আপনি নাকি খুবই খারাপ, আপনি নাকি তার মাকে মেরে ফেলেছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তো কমান্ডার সেখান থেকে টমকেও ওই ম্যানহলের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এই কারণে টমও কিন্তু এখন লন্ডন সিটির বাইরে ওই মাটিতে গিয়েই পড়েছে। আর এরপর আমরা কমান্ডারের মেয়েকে সেখানে দৌড়ে আসতে দেখি। সে তো আবার টমকে মনে মনে অনেক পছন্দ করত। সে ওখানে এসে তার বাবাকে জিজ্ঞাসা করে যে বাবা টম কোথায়। কমান্ডার তখন অভিনয় করে তার মেয়েকে বলে যে মা, তারা দুইজনই এই ম্যানহলের মধ্যে পড়ে গিয়েছে, আমি জানি না আদৌ তারা বেঁচে আছে কিনা। টমের জন্য কিন্তু আমার খুবই খারাপ লাগছে, কারণ সে মেয়েটির সঙ্গে মারামারি করতে করতে নিচে পড়ে গিয়েছে। টম অনেক ভালো ছেলে ছিল। আর এখান থেকে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারি যে কমান্ডার লোকটি মোটেও সুবিধার লোক নয়। ঠিক তখনই কমান্ডারের মেয়ের উপরে তাকাতেই দেখতে পায় যে একটা ছেলে তাদের দিকে তাকিয়ে আছে, আর সে হলো টমের বন্ধু। ওই ছেলেটাকে দেখে মনে হচ্ছিল যে সে অনেক ভয় পেয়ে রয়েছে। আর কমান্ডারের মেয়ের তখনই সন্দেহ হয়, নিশ্চয়ই সে এখানে কিছু ঘটতে দেখেছে, নয়তো এই ব্যাপারে সে আরো কিছু একটা জানে। তো এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা কমান্ডারকে একটা জেট প্ল্যান পাঠাতে দেখি। সে আসলে শিওর হতে চাচ্ছিল যে হেস্টার শো আর টম এখনো জীবিত আছে কিনা। কিন্তু ওই ফাইটার বিমানের পাইলট সব জায়গায় খোঁজাখুঁজি করার পরও তাদের কোথাও দেখতে পায় না, কারণ টম আর ওই মেয়েটা একটা পাহাড়ের আড়ালেই লুকিয়েছিল। এরপর আমরা দেখতে পাই হেস্টারশো একটা চাকু বের করে টমকে শাসিয়ে বলে যে তুমি যদি আমাকে না আটকাতে তাহলে আমি আজকে ওই শয়তান কমান্ডারকে ওখানেই শেষ করে ফেলতে পারতাম। আর এটা বলে সে ওখান থেকে চলে যেতে লাগে। টম তাকে আটকায় আর তার কাছে হেল্প চায়। টম তাকে বলে যে আমার পুরো জীবনটা ওই লন্ডন সিটিতেই কেটেছে, আমি সেখানে ফেরত যেতে চাই, আর সেখানে গিয়ে আমি ওই শয়তান কমান্ডারের মুখোশ সবার সামনেই খুলে দেব। টমের মুখে এরকম কথা শুনে হেস্টারশো তখন তাকে হেল্প করতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা কমান্ডারকে দেখতে পাই সে একটা সিক্রেট প্রজেক্ট নিয়ে কাজ করছে। এখানকার সিক্রেট প্রজেক্টে আমরা পরমাণুর ফিউশন সেল ইউজ করতে দেখি, যেটা আসলে মেডুসা নামে যে পারমাণবিক অস্ত্রের কারণে পৃথিবী ধ্বংস হয়েছিল সেটাতে ব্যবহার করা হয়েছিল। আর এই প্রজেক্টটি কিন্তু সে সবার কাছ থেকে লুকিয়েই করছে, এমনকি লন্ডন সিটির যে সিনিয়র অফিসার সেও জানে না যে কমান্ডার একা একা এই কাজ করছে। মানে সেখানে অনেক হাই সিকিউরিটি ছিল, এমনকি কমান্ডার বাদে সেখানে কোনো মানুষও প্রবেশ করতে পারতো না। এরপর কমান্ডার সেখানে হেড বিজ্ঞানীকে বলে যে আমার উপর হেস্টারশো আক্রমণ করেছিল, আর আমি নিশ্চিত সে আবারও এসে আমাকে বাধা দেবে, তাই ওকে না মারা পর্যন্ত আমি কোনোভাবেই শান্তি পাচ্ছি না। তখন ওই বিজ্ঞানী তাকে উপদেশ দেয় যে তুমি সমুদ্রের পাশে যে জেলখানাটা আছে ওখানে গিয়ে একটা কয়েদির সঙ্গে দেখা করো, ও কিন্তু একটা মনস্টার, আমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়। সে সবসময় হেস্টারশোর কথা বলে, এমনকি সেও আমাদের মতো হেস্টারশোকে মারতে চায়। তবে এর পিছনে যে কি কারণ আছে সেটা কিন্তু আমরা এখনো জানি না, একটু পরে জানতে পারবো। তাই ওই বিজ্ঞানীটা ট্রেডিয়াসকে বলে যে তুমি হেস্টারশোকে মারতে ওই মনস্টারটাকে ব্যবহার করতে পারো। তো এরপরে আমরা সেই মনস্টারটাকে দেখতে পাই। এই মনস্টারটার চোখ পুরোপুরি সবুজ রঙের। কমান্ডার তখন তার সঙ্গে ডিল করে তাকে জেলখানা থেকে ছাড়িয়ে আনার, আর এর বদলে তাকে হেস্টারশোকে মারতে হবে। তাই প্ল্যান মোতাবেক কমান্ডার জেলখানাটির উপর হামলা করে আর এই মনস্টারটাকে সেখান থেকে ছাড়িয়ে আনে। জেলখানা থেকে মুক্তি পাওয়ার পর মনস্টারটা হেস্টারশোকে মারার জন্য খুঁজতে বেরিয়ে পড়ে। আর এদিকে তো আমরা হেস্টার আর টমকে ক্ষুধার যন্ত্রণায় অনেকদিনের ডেট এক্সপায়ার্ড রুটিও খেতে দেখি, কারণ তাদের কাছে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। এরপর রাতের খাবার খেয়ে তারা সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু একটু পরে তারা সেখানে ইঞ্জিনের শব্দ পেয়ে জেগে ওঠে আর দেখতে পায় যে তাদের দিকে দুটা ছোট্ট শহর, মানে ছোট্ট শহরের গাড়ি ধেয়ে আসছে। টম তখন তাদের কাছে হেল্প চায়, কিন্তু ওই ছোট্ট শহরের ইঞ্জিনগুলো মানুষদেরকে শিকার করত, তাই তারাও টমদেরকে দেখে তাদের দিকে হামলা করে। তবে টমদেরকে বাঁচানোর জন্য ভাগ্যক্রমে সেখানে সেন্টিবিট নামের আর একটা শহর চলে আসে আর তাদেরকে বাঁচিয়ে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর সেন্টিবিট শহরের মানুষরা তাদেরকে অনেক যত্ন আত্মীয় করে। এগুলো দেখে তো টম আর হেস্টার বেশ অবাক হয়ে যায়, যেরকম অচেনা অচেনা মানুষদের তারা এত যত্ন আত্তি করছে। তো এদিকে আমরা আবার কমান্ডারের মেয়েকে দেখতে পাই। সে তার বাবাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করছিল, কারণ সে মনে করছে যে তার বাবা অনেক বিপদে আছে। তার বাবাকে হয়তো বা কেউ মেরে ফেলতে পারে, কারণ কিছুদিন আগে হেস্টার তার বাবার উপর আক্রমণ করেছিল। তাই সে টমের বন্ধুর সঙ্গে তখনই দেখা করে। টমের বন্ধুর কাছে জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি তো ওখানে ছিলে তাই না, তুমি কি দেখেছো? তুমি যা দেখেছো আমাকে সত্যি করে বলো তো। তখন টমের বন্ধু বলে যে সত্যটা জেনে তুমি কি করবে? তখন মেয়েটা তাকে বলে যে আমাকে তো সত্যটা জানতেই হবে, কারণ আমার মনে হচ্ছে যে আমার বাবার জীবন ঝুঁকিতে আছে, তাকে কেউ যে কোনো সময় মেরে ফেলতে পারে। তখন টমের বন্ধু একটু রেগে গিয়ে বলে যে তোমার বাবার নয়, বরং আমাদের সবার জীবনে ঝুঁকিতে রয়েছে, আর এর পেছনে দায়ী তোমার বাবা।
আর তুমি কি জানো তোমার বাবাই কিন্তু টমকে ম্যানহোলের মধ্যে ধাক্কা মেরে ফেলে দিয়েছে আর এই লন্ডন সিটি থেকে বের করে দিয়েছে। এছাড়া কিন্তু তোমার বাবা একটা সিক্রেট অস্ত্র নিয়ে কাজ করছে, আর এই অস্ত্রটা দিয়ে সে ওইসব শহরের মানুষদের উপর হামলা করবে যারা এখনো মাটিতে বসবাস করে এবং ফসল ফলায়, আর ওইসব শহর দখল করেছে তাদের কাছ থেকে সবকিছুই ছিনিয়ে নেবে। তোমার বাবার এরকম ভয়ঙ্কর প্রজেক্টের কারণে কিন্তু লাখ লাখ মানুষই মারা পড়বে। তো এদিকে নিজের বাবার সম্পর্কে এরকম কথা শুনে তো কমান্ডারের মেয়ে সেখানে অনেকটা ভেঙে পড়ে। অন্যদিকে আমরা টম আর হেস্টারকে দেখতে পাই। তারা জানতে পারে যে কিছুক্ষণ আগে যে মানুষগুলো তাদেরকে বাঁচিয়েছিল তারা তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে যাচ্ছে না। তাদের কাজ কারবার দেখে টম এবং হেস্টারের অনেক সন্দেহ হয়, তাই তারা সেখানে একটা ইঞ্জিনের সিক্রেট দরজা খোলে আর সেখান থেকে লাফ দেওয়ার চিন্তা করে। কিন্তু হেস্টারের পক্ষে এখান থেকে লাফ দেওয়া আসলে পসিবল নয়, কারণ তার পায়ে অলরেডি অনেকখানি ক্ষত রয়েছে। তাই হেস্টার তখন টমকে বলে যে তুমি এখান থেকে পালিয়ে যাও, আমার পক্ষে এখন এখান থেকে যাওয়া পসিবল নয়। কিন্তু এতদিন হেস্টারের সঙ্গে থাকতে থাকতে টমও হেস্টারকে ছেড়ে যেতে চাচ্ছিল না, মানে সে মনে মনে হেস্টারকে পছন্দ করতে শুরু করেছে। তাই টম তখন তাকে বলে যে আমরা যদি বাঁচি বা থাকি তাহলে একসঙ্গেই থাকবো। আর এরপরে আমরা দেখতে পাই যে ওই লোকগুলো তাদের দুইজনকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যেখানে জীবিত মানুষদেরকে বিক্রি করে দেয়া হয়, আর এখানে মানুষদেরকে পশু পাখির মতোই সবাই কিনে বলি দেয়। আর এরপর হেস্টারকে যখন ওখানে একজন কিনে নেয় ঠিক তখনই আমরা দেখতে পাই সেখানে লন্ডন সিটির মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল অ্যানা ফ্যাং চলে এসেছে। এই মাফিয়াটা লন্ডন সিটির এমনকি ওই কমান্ডারের সব কাজকর্মের ঘোর বিরোধী ছিল, যার কারণে তাকে লন্ডন সিটি থেকে পালাতে হয়েছে। আর অ্যানা ফ্যাং সেখানে এসে শত্রুদের বিরুদ্ধে লড়াই করে, মানে যারা সেখানে টম আর হেস্টার সঙ্গে কিনতে এসেছিল তাদের বিরুদ্ধে। তাদেরকে সে এক এক করে মেরে টম আর হেস্টারকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। তবে ঠিক তখনই সেখানে সবুজ চোখওয়ালা মনস্টারটা চলে আসে, আর এই মনস্টারটা আর হেস্টারের মধ্যে কথোপকথন থেকে আমরা জানতে পারি যে তারা একে অপরকে অনেক ভালো মতোই চেনে। তবে তারা যে একে অপরকে কিভাবে চেনে এটা কিন্তু আমরা এখনো ক্লিয়ার নয়। যাই হোক, তো অনেক কষ্টের পর বিশাল এক লড়াইয়ের পরে অ্যানা ফ্যাং ওই মনস্টারটার হাত থেকে টম আর হেস্টারকে বাঁচিয়ে নিজেদের তৈরি একটা স্পেশাল প্লেনে করে সামনের দিকে এগিয়ে যায়। প্লেনে যাওয়ার সময় অ্যানা ফ্যাং হেস্টারকে জিজ্ঞাসা করে যে আচ্ছা সত্যি করে বলো তো তুমি মনস্টারটাকে কিভাবে চেনো, আর সে কেনই বা তোমাকে মারতে চায়? তখন হেস্টার বলে যে ওই মনস্টারটাকে আমি শিখ বলে ডাকি, সে আমাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে। আসলে আমার মাকে যখন কমান্ডার মেরে ফেলেছিল তখন আমাকে দেখার মতো কেউ ছিল না, আর সেই সময় মনস্টারটা আমাকে তার কাছে নিয়ে গিয়ে দেখাশোনা করে। তবে ওই টাইমে আমি সব সময় মন খারাপ করে থাকতাম আর অনেকটা টাইম কাটতাম, আর আমাকে ওরকম মনমরা হয়ে থাকতে দেখে মনস্টারটা আমাকে দিয়ে প্রমিস করিয়ে নিয়েছিল যে সেও আমাকে নিজের মতো একটা মনস্টার বানিয়ে ফেলবে, যাতে করে আমার ভিতরে কোনো দুঃখ না থাকে এবং আমি সারা জীবনে মনস্টারটার মতো কষ্ট ছাড়াই বেঁচে থাকতে পারি। সে আমাকে দিয়ে এটাও প্রমিস করে নিয়েছিল যে আমি তার মতো পুরোপুরি একজন মনস্টার হয়ে যাব। কিন্তু কিছুদিন আগে আমি যখন এটা জানতে পারি যে কমান্ডার ট্রেডাস এখনো জীবিত রয়েছে আর সে কোথায় আছে, তখন আমি ওখান থেকে পালিয়ে আসি। আর এই কারণে মনস্টারটা এখন আমাকে মারতে চায়, কারণ আমি তাকে প্রমিস করেছিলাম আমি সারা জীবন তার কাছেই থাকবো, এমনকি তার মধ্যেই মনস্টার হয়ে যাব। যেহেতু আমি প্রমিস ভঙ্গ করে ফেলেছি তাই সে আমাকে যে কোনোভাবেই মারতে চায়। তো এরপরে আমরা লন্ডন সিটিকে দেখতে পাই, যেখানে দেখা যায় যে তারা যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে না গিয়ে অন্যদিকেই যাচ্ছে। আর এই বিষয়টি যখন সেখানকার সিনিয়র অফিসারের কানে যায় সে কমান্ডারের খোঁজ করে, আর খোঁজ করতে করতে সে কমান্ডারের গোপন আস্তানায় চলে আসে। তো রেগে গিয়ে কমান্ডারকে বলে যে তুমি আমার অনুমতি ছাড়া কিভাবে ডিরেকশন চেঞ্জ করতে পারো? তবে সে সেখানে গিয়ে আরো দেখতে পায় যে কমান্ডার একটা সিক্রেট প্রজেক্ট নিয়ে কাজ করছে, আর সেটাও আবার তার অনুমতি ছাড়া। আর এটাই কিন্তু সে ভয়ঙ্কর মেডুসা প্রজেক্টটা। এই মেডুসা অস্ত্রটা পৃথিবীকে একসময় ধ্বংস করে দিয়েছিল। এরপর তিনি এখানে ওটাও দেখতে পায় যে কমান্ডার সে অস্ত্রটা অলরেডি বানিয়ে ফেলেছে। তো এই সিনিয়র অফিসার যখন কমান্ডারকে এইসব কিছু করতে থামাতে যাবে ঠিক তখনই কমান্ডারটা তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। আর এই কাজটা তখন কমান্ডারের মেয়ে এবং টমের বন্ধুও দেখে ফেলে। কমান্ডারের মেয়ে তো এখন তার বাবার আসল চেহারাটা খুব ভালোভাবেই বুঝতে পেরে যায়। আর অপরদিকে আমরা দেখতে পাই যে সে মাফিয়াটা মানে অ্যানা ফ্রাঙ্ক টম আর হেস্টারকে নিয়ে তাদের আস্তানায় চলে এসেছে। এরপর তার সঙ্গীদের সঙ্গে টম এবং হেস্টারের পরিচয় করিয়ে দেয়। সে টমকে এটাও বলে যে তোমরা এখানে যাদেরকেই দেখতে পাচ্ছ সবাই কিন্তু লন্ডন সিটির বিপক্ষে। তখন অ্যানা ফ্রাঙ্ক সবাইকে বলে যে আমি কিন্তু গোপন সূত্রে জানতে পেরেছি কমান্ডার অলরেডি মেডুসা যন্ত্রটা তৈরি করে ফেলেছে, আর এই সিস্টেম দিয়ে কিন্তু সে পুরো পৃথিবীটাকেই কবজা করে নিতে পারবে।
তবে সিস্টেম আটকানোর জন্য মাত্র একটা উপায় রয়েছে, আর সেটা হলো যে কোনোভাবে এটাকে ক্র্যাশ করতে হবে। কিন্তু সমস্যা হলো এটাকে ক্র্যাশ করার জন্য তাদের কাছে বর্তমান কোনো উপায়ই নেই। এরপর আমরা হেস্টারশোকে তার অতীতের কাহিনী মনে করতে দেখি। সেখানে আমরা দেখতে পাই যে তার মা এবং কমান্ডার আগে অনেক ভালো বন্ধু ছিল। তারা দুইজনে ছিল অনেক নামকরা প্রফেশনাল সায়েন্টিস্ট। হেস্টারশো তাদেরকে বলে যে আমার মা মেডুসা সিস্টেম যখন তৈরি করা হচ্ছিল সেটা কন্ট্রোল করার জন্য একটা মেশিনও তৈরি করেছিল, মানে এই মেশিনটা দিয়ে মেডুসা সিস্টেমটাকে বন্ধ করা যেত। কিন্তু কমান্ডার তো এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে সে বাদে কেউ ওই মেডুসা সিস্টেমটাকে কন্ট্রোল করতে পারবে। তাই সে আমার মাকে ওখানেই মেরে ফেলে মেডুসা সিস্টেমটাকে কন্ট্রোল করা মেশিনটাকে নিজের কাছেই নিয়ে নেয়। আর এখন আমাদের কাছে ওই একটাই উপায় আছে, যে কোনোভাবে আমাদের ওই মেডুসা সিস্টেম কন্ট্রোল করার মেশিনটাকে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা কমান্ডারকে পৃথিবীটাকে ধ্বংস করার হাত থেকে বাঁচাতে পারবো। তবে সিস্টেমটাকে কাজ করানোর জন্য আমাদের একটা ক্র্যাশ ড্রাইভ লাগবে, আর ওই ক্র্যাশ ড্রাইভটা যে কোথায় আছে সেটা কিন্তু আমরা কেউই জানি না। তো এরপর আমরা দেখতে পাই যে তারা যখন এইসব বিষয় নিয়ে আলোচনা করছিল তখনই সেই সবুজ চোকালা মনস্টারটা আবারও সেখানে এসে হাজির হয় আর তাদের উপর হামলা করে দেয়। মনস্টারটা তো অনেক খারাপভাবে জাহাজটাকে ধ্বংস করে ফেলে, মানে অ্যানা ফ্র্যাঙ্কের আস্তানা আর কি। সেখানে সবাই তখন অনেক বিপদে পড়ে যায়, কিন্তু তাও সবাই মিলে চেষ্টা করছিল মনস্টারটাকে মেরে ফেলার, কিন্তু তারাই মনস্টারটার তেমন কিছুই করতে পারে না। এরপর ওই মনস্টারটা যখন টমকে ধরে মেরে ফেলতে যাবে তখন হেস্টারশো এসে বলে যে প্লিজ তুমি টমকে মেরো না, আমি ওকে ভালোবাসি। আর এরপর মনস্টারটি যখন হেস্টারশোর চোখে পানি দেখে আর তাকে অনেক কষ্ট পেতে দেখে তখন সে টমকে ছেড়ে দেয়, কারণ এই মনস্টারটাই তো ছোটবেলা থেকে তাকে লালন পালন করছে, তাই সে কোনোভাবেই চাচ্ছিল না যে হেস্টারশো কষ্ট পাক। মনস্টারটা তার উপর যতই রাগ থাকুক না কেন সে হেস্টারশোর কান্না কোনোভাবেই সহ্য করতে পারছিল না, তাই সে তখন টমকে ছেড়ে দেয়। আর এরপর আমরা দেখতে পাই ওই মনস্টারটার গায়ে এতক্ষণ ধরে যে গুলিগুলো লেগেছিল ওইগুলোর কারণে সে আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে, মানে সে আস্তে আস্তে ধ্বংস হতে থাকে আর কি। তবে মনস্টারটা মারা যাওয়ার আগে হেস্টারশোকে একটা লকেট দিয়ে যায় আর বলে যে আমি যখন তোমাকে পেয়েছিলাম তখন এই লকেটটি তোমার গলায় ছিল, ওই সময় থেকে আমি এই লকেটটি আজও আমার কাছে অনেক যত্নে সামলে রেখেছি। আর এরপর এই লকেটটি হেস্টারশোকে দিয়ে মনস্টারটা সেখানেই শেষ হয়ে যায়। তো এরপর আমরা টম আর হেস্টারশোকে উড়োজাহাজে করে সেখান থেকে অন্য একটা জাহাজে চলে যেতে দেখি। আর এতদিন ধরে তারা যে ক্লানে ছিল সেটাও তখন সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। এদিকে তারা তিনজন মানে অ্যানা, হেস্টার আর টম উড়োজাহাজে করে শার্নং নামে নতুন একটা সিটিতে আসে। আর এই শার্নংই হচ্ছে সেই সিটি যেখানকার লোকজন এখনো মাটিতে বসবাস করে। এরপর আমাদের আবারও কমান্ডারকে দেখানো হয় আর তিনি তখন সেখানে বলছিল যে শার্নং সিটির যে প্রতিরক্ষা দেয়ালটা রয়েছে সেটা আমরা ধ্বংস করে দেব, আর ওখানে দেয়াল একবার ভাঙতে পারলে তাদের উপর আক্রমণ করা অনেক সহজ হয়ে যাবে। এরপর তাদের কাছ থেকে সমস্ত খাবার এবং ফুয়েল আমরা নিয়ে নিতে পারবো। তবে শার্নং সিটির ওয়াল কিন্তু আজ পর্যন্ত কেউই ভাঙতে পারেনি। অনেক মুভিং সিটি তাদের উপর হামলা করেছিল কিন্তু সবাই ব্যর্থ হয়েছে। তবে কমান্ডার তো এখন খুবই কনফিডেন্ট, কারণ তার কাছে এখন এমন একটা অস্ত্র রয়েছে যা দিয়ে খুব সহজেই শার্নং সিটির দেওয়ালটা ভেঙে ফেলা যায়। আর এসব কথা শুনে তো লন্ডন সিটির সবাই অনেক খুশি হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই যে অ্যানা ফ্র্যাঙ্ক ওই শার্নং সিটির সিনিয়র গভর্নিং অফিসারের সঙ্গে দেখা করে আর তাদেরকে বলে যে লন্ডন সিটি কিন্তু খুব দ্রুতই আপনাদের উপর আক্রমণ করবে, আর তারা যদি কোনোভাবে মেডুসা সিস্টেম ব্যবহার করে আপনাদের উপর আক্রমণ করে তাহলে কিন্তু আমরা সবাই এখানে ধ্বংস হয়ে যাব, কারণ ওই মেডুসা সিস্টেম আটকানোর জন্য আমাদের কাছে কোনো উপায় নেই। আর এই জন্য ওরা আক্রমণ করার আগে আমাদের তাদের উপর আক্রমণ করা উচিত। আর এই কথা শুনে তো শার্নং সিটির সরকার তাদের বিমান বাহিনীকে প্রস্তুত হতে বলে লন্ডন সিটির উপর আক্রমণ করতে। ওদিকে হেস্টার তো মনস্টার তাকে যে লকেটটা দিয়েছিল সেটা খুলে দেখছিল। ওই লকেটটা খুলে এসে দেখতে পায় যে তার ভিতরে ইউএসএ লেখা একটা পেন ড্রাইভ রয়েছে, আর তখন তার মনে হতে শুরু করে যে এখানে তো ইউএসএ লেখা আছে, তাহলে সামনে নিশ্চয়ই মেড রয়েছে, আর মেড আর ইউএসএ মিলে গেলেই হয়ে যাবে মেডুসা। আর হেস্টার তখন বুঝতে পারে যে তাহলে এটাই হলো সেই ক্র্যাশ ড্রাইভ যেটাকে তারা এত দিন ধরে খুঁজে চলেছে। তাই এটা তো সে সঙ্গে সঙ্গে টমকে জানিয়ে দেয় যে সে ওই ক্র্যাশ ড্রাইভটা পেয়ে গিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই লন্ডন সিটি অনেক দ্রুতই শার্নং সিটির দিকে এগিয়ে আসছে, আর এরপর তারা ওই মেডুসা যন্ত্রের সাহায্যে তাদের উপর আক্রমণ করে, যার ফলে শার্নং সিটির যে দেওয়ালটা ছিল সেটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এমনকি তাদের সামনে যতগুলো প্লেন বা কামান রাখা ছিল সেগুলো এক নিমিষে শেষ হয়ে যায়। আর এদিকে টম, হেস্টারশো আর অ্যানা ফ্র্যাঙ্ক তো এই ক্র্যাশ ড্রাইভের বিষয়টি নিয়ে কথা বলছিল। হেস্টারশো তখন বলে যে এই ক্র্যাশ ড্রাইভটা নিয়ে এখনই লন্ডন সিটিতে গিয়ে মেডুসা সিস্টেমের মধ্যে ঢোকাতে হবে, তাহলে ওই সিস্টেমটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তখন আমরা সবাইকে একত্রে লন্ডন সিটির দিকে রওনা দিতে দেখি, কিন্তু ওই লন্ডন সিটিতে যাওয়ার পথে তাদের উপর বারবারই হামলা করা হয়, এমনকি সেখানে তাদের অনেক সৈন্যদেরকেও মেরে ফেলা হয়। কিন্তু শেষমেশ তো তারা অনেক বাধা বিপত্তি কাটিয়ে কোনো মতে ওই লন্ডন সিটিতে পৌঁছে যায়। কিন্তু ভেতরে ঢুকতে তারা তখন কমান্ডারকে দেখতে পায়, আর অ্যানা ফ্র্যাঙ্ক আর কমান্ডারের মধ্যে তো তখন সঙ্গে সঙ্গে লড়াই শুরু হয়ে যায়। আর এই সুযোগটাই হেস্টার কাজে লাগায়।
মানে কমান্ডার যখন অ্যানার সঙ্গে মারামারি করছিল তখন সে চলে যায় কন্ট্রোল রুমে, আর সেখানে গিয়ে দেখতে পায় যে ওই মেরুসার যন্ত্রটা আবারও রিচার্জ করা হচ্ছে। মানে এটা দিয়ে যদি একবার কোথাও অ্যাটাক করা হয় তাহলে দ্বিতীয়বার অ্যাটাক করার আগে এটাকে অবশ্যই রিসার্চ করে নিতে হয়। মানে কমান্ডারের প্ল্যান হচ্ছে দ্বিতীয়বার আবারও এই মেরুসা দিয়ে কোথাও একটা অ্যাটাক করা। তাই হেস্টার আর দেরি না করে তার মায়ের দেওয়া লকেটটা ব্যবহার করে মেরুসা সিস্টেমটাকে সঙ্গে সঙ্গে ক্রাশ করে দেয়, মানে সেটাকে টোটালি শাটডাউন করে দেয় আর কি। আর অন্যদিকে তো অ্যানা কমান্ডারের সঙ্গে কোনোভাবেই পেরে উঠছিল না, তাই সে হেস্টারকে বলে যে তুমি দ্রুত এখান থেকে পালিয়ে যাও। আর এরপরে আমরা দেখতে পাই যে কমান্ডার সেখানে অ্যানা ফ্রাঙ্ককে সত্যি সত্যি মেরে ফেলে। এদিকে কমান্ডার তো বুঝতে পেরে গিয়েছিল তার মেরুসা যন্ত্রটা শেষ হয়ে গিয়েছে, তাই সে ভয় পেয়ে দ্রুতই ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পালানোর সময় তার মেয়ের সঙ্গে তার দেখা হয়ে যায়, আর সে তার মেয়েকে বলে যে চলো আমরা এখান থেকে দ্রুত পালিয়ে যাই। কিন্তু তার মেয়ে তো তার বাবাকে খুব ভালোভাবেই চিনে গিয়েছে, তাই সে তার বাবাকে বলে যে তুমি একজন খুনি, আর আমি কোনো খুনির সঙ্গে কোথাও যেতে চাই না। এই কথা শুনে তো কমান্ডার নিজের প্রাণ বাঁচাতে ওখান থেকে পালাতে থাকে, কিন্তু ঠিক তখনই তো হেস্টার তার সামনে চলে আসে, আর সে তার মায়ের হত্যার প্রতিশোধ নিতে চায়। তবে কমান্ডার তাকে বলে যে তোমাকে আজকে আমি একটা সত্যি কথা বলবো, যেটা শুনলে তুমি হয়তো বা জ্ঞানও হারিয়ে ফেলতে পারো। তুমি কি জানো তুমি আমার নিজের মেয়ে, মানে আমি তোমার সম্পর্কে বাবা। এটা শুনে তো হেস্টার পুরোপুরি শকড হয়ে যায়। অন্যদিকে আমরা কমান্ডারের মেয়েকে সে লন্ডন সিটির কন্ট্রোল রুমেই দেখতে পাই, আর সে ওখানে গিয়ে দেখতে পায় যে কন্ট্রোল রুমে থাকা প্রত্যেকটা মানুষই মারা গিয়েছে, কিন্তু এখনো লন্ডন সিটি তো সামনের দিকে এগিয়ে চলছে, আর হয়তো বা কিছুক্ষণের মধ্যে সে মাটিতে থাকা লোকজনের উপর গিয়ে হামলাও করবে। তাই কমান্ডারের মেয়ে যায় এটাকে যে করেই হোক থামাতে, কিন্তু কন্ট্রোল রুমে গিয়ে দেখে তো সেখানকার সব সিস্টেমই নষ্ট হয়ে গিয়েছে, তাই সে কোনোভাবে চেষ্টা করে কিছুই করতে পারছিল না। অন্যদিকে আমরা টমকে দেখতে পাই, সে একটা উড়োজাহাজ নিয়ে এদিকেই আসছিল, আর এরপর সে লন্ডন সিটির যে ইঞ্জিনটা রয়েছে সেটা পুরোপুরি ধ্বংস করে দেয়, যার ফলে সেখানে লন্ডন সিটির ইঞ্জিনটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, আর সেটা ওখানে তখনই স্টপ হয়ে যায়। এরপর টম সেখান থেকে ফিরে এসে দেখতে পায় যে কমান্ডার আর হেস্টারের মধ্যে বিশাল মারামারি লেগে গিয়েছে। টম সেখান থেকে তখন হেস্টারকে বাঁচিয়ে নেয়, আর ওই কমান্ডার তখন হেস্টারকে ধরতে গিয়ে নিচে পড়ে যায়, আর তখনই তো লন্ডন সিটিটা তার উপর দিয়ে চলে যায়, আর কমান্ডারের এখানে খুব করুণ মৃত্যু হয়। আর এইবার ওই ভয়ঙ্কর শহরটা ফাইনালি থেমে যায়। আর এরপর আমরা দেখতে পাই যে লন্ডন সিটির বেঁচে যাওয়া মানুষগুলো মাটিতে বসবাস করা মানুষগুলোর কাছে আসে, আর তাদের কাছে একটু বাঁচার জন্য আশ্রয় চায়। তখন এই মাটি সিটির যে সরকার ছিল, মানে শার্নং সিটির সরকার আর কি, তাদের সবাইকে সাদরে ওয়েলকাম করে, আর বলে যে আপনারা এখন থেকে নির্দ্বিধায় এখানে থাকতে পারেন, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আর এটা দেখতে পেয়ে তো টম আর হেস্টার খুশিতে একে অপরকে জড়িয়ে ধরে, আর তাদের এই খুশির মাধ্যমে আমাদের আজকের এই অসম্ভব থ্রিলিং সাইফাই মুভির গল্পটাও এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে আর নিরাপদে থাকবে। অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।